সুপ্রিয় দর্শক, আমি খান মোহাম্মদ রুমেল স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। মেট্রো স্টেশনে নাশকতায় জড়িত অভিযোগে 4 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃতরা ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি ডিবির। কোটার সমন্বয়কদের নিরাপত্তার জন্যই হেফাজতে নেওয়া হয়েছে বলে মন্তব্য। গণগ্রেফতার চলছে বলে দাবি বিএনপির। আওয়ামী লীগ নেতারা বলছেন তথ্য প্রযুক্তির সহায়তায় প্রকৃত দোষীদের গ্রেফতার করা হচ্ছে। এসব নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় নাশকতায় কারা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন এস এম কামাল হোসেন এমপি, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনার আলোচনায় অংশ নিতে পারবেন, এজন্য টেলিভিশনের পর্দায় নম্বরে ফোন করতে হবে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে দেখে নেব এখনকার প্রধান শিরোনামগুলো। ডিবি হেফাজতে থেকেই সব কর্মসূচি প্রত্যাহার ঘোষণা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভিডিও বার্তায় শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান 6 সমন্বয়কের। সহিংসতার বিচার দাবি। প্রথমবার সহিংসতায় মৃত্যুর তথ্য জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। সরকারি হিসাবে 147। বললেন সহিংস পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ পেশাদারিত্বের পরিচয় দিয়েছে বাহিনী। রংপুরের সাইদ সহ সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী। বললেন মানুষের নিরাপত্তার জন্যই সহিংসতায় জড়িতদের বিচার করবে সরকার। 11 দিন পর চালু হলো মোবাইলের 4G সেবা। 5 জিবি ডাটা বোনাস পাবেন গ্রাহক। বন্ধই থাকছে ফেসবুক। গুজবের তথ্য না সরানোয় প্রতিনিধিকে তলব। এবং মেট্রো রেল দ্রুত চালু করতে কাজ করছেন স্বয়ং প্রধানমন্ত্রী। নাশকতায় ক্ষতিগ্রস্ত স্টেশন মেরামত করতে জাপান থেকে আসবে টেকনিক্যাল টিম, জানালেন সালমান এফ রহমান। শিরোনাম দেখছিলেন, মূল আলোচনা যেতে চাই। বলছি আলোচনার শিরোনাম নাশকতায় কারা। শ্যামলদা, নাশকতায় কারা এই প্রসঙ্গে আলোচনাটাতে যাব, কিন্তু তার আগে খবরের প্রথম যে শিরোনামটা আমি বলছিলাম, ডিবি হেফাজতে থেকেই 6 জন সমন্বয়ক তারা সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। একটি ভিডিও বার্তা গণমাধ্যমে পাঠানো হয়েছে। সেখানে তারা সব কর্মসূচি প্রত্যাহারের কথা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আহ্বান জানাচ্ছেন এবং নাশকতা সহিংসতা যেগুলো ঘটেছে সেগুলোর নিন্দা জানিয়েছেন, সেগুলোর বিচার দাবি করেছেন এবং কোনো ক্রমেই এই সব নাশকতা কিংবা সহিংসতার সঙ্গে কোনো ধরনের শিক্ষার্থীরা কিংবা কোটা আন্দোলনের যারা সমন্বয় ছিলেন তারা জড়িত নন, তারা অবহিত নন বলেও জানিয়েছেন। তো এই প্রেক্ষাপটে এটি বলছি কারণ আপনি জানেন যে এর আগে প্রথমে 3 জন সমন্বয়ককে ডিবি হেফাজতে নেওয়া হলো। গোয়েন্দা পুলিশ তখন বলল যে তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। গতকাল সন্ধ্যায় আরও 2 জনকে নেওয়া হলো। তো সব মিলিয়ে এই অবস্থায় তারা যখন একটা বিবৃতি দিলেন এবং আন্দোলনটি যে দাবিতে করছিলেন সেটি তো 21 জুলাই আদালতের রায়ের মাধ্যমে দাবি তাদের পূরণ হয়েছে। এরপরেও কিন্তু কর্মসূচির জায়গাগুলোতে কখনো আমরা কর্মসূচি চলাকালে 3-4 জন বা আজকে যে 6 জনের কথা বলছি মোটামুটি তাদেরকে সামনে দেখা গেছে, কিন্তু এরপরে 21 জুলাইয়ের পর থেকে অনেক সমন্বয়কের নামে বিভিন্ন ধরনের বিবৃতি গণমাধ্যমগুলোতে আসছিল। তো এই প্রেক্ষাপটে যে 4 জনকে শুরু থেকে দেখা গেছে তারা যখন একটি বিবৃতি দিলেন, তো তখন এই জিনিসটাকে অন্যভাবে বিশ্লেষণ করার সুযোগ রয়েছে কিনা? কিছুটা সুযোগ তো থাকবে, কারণ তারা যেহেতু এখনো ডিবি হেফাজতে আছে, ফলে তাদের এই বিবৃতিটি কি স্বতঃস্ফূর্ত না এর পেছনে অন্য কিছু আছে কিনা সেই প্রশ্নটা উঠবেই। কিন্তু তারপরও আমি মনে করি যে এর আগে থেকে এটি যেহেতু একটা প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম না, আমি কখনো শুনেছি 64 জন সমন্বয়কারী আছে, কখনো 54 জন, কখনো আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সমন্বয়কারী, তারাও বিভিন্ন রকম বিবৃতি দিচ্ছিলেন। সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোটা আন্দোলনকে ঘিরে যে নারকীয় পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে সেই দায়িত্বটাও কিন্তু তারা একই সঙ্গে এড়াতে পারবে না। যতই বলুক যে আমরা এর সঙ্গে জড়িত না, তারা আগে থেকেই বলে এসেছিল যে আমরা এর সঙ্গে আমাদের কোনো ইনভলভমেন্ট নেই বা আমরা এটির সঙ্গে জড়িত নেই। কিন্তু সুযোগটা তো তাদের আন্দোলনকে ঘিরেই একটা তৃতীয় পক্ষ এখানে ঢুকেছে এবং এই ছাত্রদের আন্দোলনকে পুঁজি করে একটা পক্ষ এখানে যে তাণ্ডব চালিয়েছে মধ্যযুগীয় কায়দায় ধ্বংস করা শুধু না, মানুষের মানুষকে মৃত্যুর মধ্যেও অনেক ধরনের আছে, যে মানুষকে ঝুলিয়ে রাখা, মেরে যে নৃশংসতার পরিচয় আমরা দেখেছি। তো এটা একটা অন্য পক্ষ এখানে ঢুকে গেছে এবং সেটি হচ্ছে এখন সবচেয়ে বেশি আলোচনার বিষয়। এখন এদের যে এদের দাবিটা তো শুরুর দিকে ছিল শুধুমাত্র সংস্কার আন্দোলন, যে হাইকোর্টের একটি রায়কে কেন্দ্র করে এবং সেটি বন্ধ করা। তার পরবর্তী সময়ে কিন্তু তাদের অনেক দাবি চেঞ্জ হয়েছে বিভিন্ন সময়। শেষে এসে 9 দফা দাবি। এই 9 দফা দাবির মধ্যে এমন কিছু দাবি আছে যেগুলো আসলে তাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্তই না। তো যাই হোক, শেষ পর্যন্ত দেশে একটা অরাজক পরিস্থিতি থেকে
এখন আস্তে আস্তে পরিস্থিতিটা শান্ত হয়ে আসছে। আমার মনে হয় ছাত্রদেরও বুঝতে হবে, যারা এই আন্দোলন, যে তাদের এই আন্দোলনটির মূল লক্ষ্য অর্জিত হওয়ার পরে বারবার আপনি আপনি আপনার গোল পোস্ট চেঞ্জ করবেন, তখন কিন্তু মানুষের ইয়ে থাকে না, স্পর্শ থাকে না। এটি হচ্ছে একটা দিক। আর দ্বিতীয়ত, যে পদ্ধতিতে আন্দোলনটাকে দমন করতে হলো, এটাও কিন্তু খুব একটা এই দায়টাও তারা এড়াতে পারবে না। কারণ এই সহিংসতার চিত্র আমরা গত এই 16, 17, 18, 19 এই 4-5 দিন দেখলাম, এটি বাংলাদেশের জন্য অনেক ক্ষতি হয়ে গেছে। বাংলাদেশের যে অর্জনগুলো আছে, প্রতিটি অর্জনকে তারা টার্গেট করেছে একটা পক্ষ, এবং সেটা এখন আস্তে আস্তে বের হয়ে আসতে শুরু করেছে যে কারা এটা করেছে। জামাত, বিএনপি এবং যে শিবিরের সশস্ত্র এবং আরও অন্যান্য, আমার ধারণা যে এর মধ্যে আরও অনেক জঙ্গি সংগঠন ছিল যারা অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই কাজটি করেছে। এই প্রশ্নটি যখন আমি বলি, তখন একটা ইস্যু চলে আসে যে এরা যে এত সুপরিকল্পিত কাণ্ডগুলো চালাবে, তাহলে আমার প্রস্তুতি কোথায় ছিল, যে আমার ইনফরমেশন কোথায় ছিল? এই প্রশ্নটি ইদানিং উঠছে। একটা হচ্ছে এটা যে আমার গোয়েন্দা তথ্য কোথায় ছিল, বা আমাদের এরা যে এত সুপরিকল্পিত প্রস্তুতি চালাচ্ছে সেটা আমি জানলাম না কেন, এক। দ্বিতীয়ত, এটা মোকাবেলা করার জন্য যথেষ্ট প্রস্তুতি আমার ছিল না। হয়তো আমি জানতাম না, বা আমি প্রস্তুত ছিলাম না, বা আমার মধ্যে এই ধরনের কোনো হয় না। কারণ আপনি জেলখানা ভেঙে আসামে নিয়ে যাবেন, আপনি বাংলাদেশ টেলিভিশনের মতো একটা স্টেট সিম্বলকে আপনি অ্যাটাক করবেন, আপনি যেভাবে প্রতিষ্ঠানগুলোকে অ্যাটাক করবেন। আমরা তো দেখেছি গত 28 অক্টোবর বাংলাদেশে এর চেয়ে তো বড় আন্দোলনকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোকাবেলা করেছে। তাহলে এবার কেন আমরা পারলাম না? এই আন্দোলন থেকে আমার মনে হয় এটি হবে সবচেয়ে বড় শিক্ষা। আমার কোন কোন জায়গায় ল্যাকিংসটা ছিল, পলিটিক্যাল ল্যাকিংস। আমি আওয়ামী লীগ নেতৃবৃন্দকে দেখিনি তাই যে তারা মাঠে আছে, এবং যে কারণে দলের মধ্যে একটি আত্মসমালোচনা শুরু হয়েছে, এবং একজনকে ক্রিটিসাইজ করছে। আর আমরা যথেষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার প্রস্তুত ছিল কিনা এই ধরনের মোকাবেলার জন্য, সেটি একটি প্রশ্ন সামনে চলে এসছে। কামাল ভাই, ধরুন শ্যামলদা যেভাবে বললেন, গণমাধ্যমও এরকমটাই আসছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা সরকারের তরফে স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সবাই বলছেন যে কারা নাশকতার পেছনে কারা, সেটি অনেকটাই স্পষ্ট। কিন্তু শ্যামলদার যে কথাটা, যে এরা সুপরিকল্পিতভাবে করেছে, সুপরিকল্পনা তারা করলো, তাহলে রাষ্ট্রের বিভিন্ন সংস্থা যাদের দায়িত্ব তারা কোথায় ছিলেন, তারা কি করলেন, একটি বিষয়। আরেকটি বিষয় শ্যামলদা বলছেন, সাংগঠনিকভাবে আওয়ামী লীগ কোথায় ছিলেন। ওয়ার্ড থেকে শুরু করে থানা, উপজেলা, জেলা, নগর, মহানগর, মানে আওয়ামী লীগের কমিটির অভাব নেই, নেতার অভাব নেই, কর্মীর অভাব নেই। এই 3 দিন 16 থেকে 4 দিন বা 5 দিন 16 থেকে 20 কোথায় ছিলেন? শ্যামলদাকে ধন্যবাদ জানাই, আপনাকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। শ্যামলদা যে কথাগুলো বলছে, এই কথাগুলো আমি কন্টেস্ট করব না। আমি আরেকটা বিষয়ে কিছু কথা বলতে চাই, যেটা ধরেন আমাদের ছাত্র সংগঠন বা আমাদের সম্পর্কে একটা মিথ্যা তথ্য জাতির সামনে হাজির করা হয়েছে। দেখেন, যেদিন ছাত্ররা যে স্লোগানটা ছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের কাছে, যে স্লোগানটা হচ্ছে ঘৃণার, যে শব্দটির অর্থ হচ্ছে নারী ধর্ষণকারী, গণহত্যাকারী, বুদ্ধিজীবীদের হত্যাকারী, সেই রাজাকার শব্দটা যেদিন দিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পবিত্র জায়গায়, কারা দিল? মাননীয় প্রধানমন্ত্রী কি বক্তব্য দিয়েছেন এটা ওটা দেশবাসী জানে, মিডিয়াতে প্রকাশে। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে এই কথা বলেননি। মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু বললেন যে আমি সাধারণ ছাত্রদের উদ্দেশ্যে এই কথা বলি না। তাহলে সেদিন রাত্রে কারা এটা করলো? দেখেন, সেদিন রাত্রেও যারা বলে ছাত্রলীগ সংঘর্ষ জড়িয়েছে, সেদিন রাত্রেও কিন্তু ছাত্রলীগের বিশাল সমাবেশ ছিল। আপনারা মিডিয়ার কর্মী হিসাবে আপনারা ভালো জানেন, সেদিন রাত্রেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো বিশ্ববিদ্যালয় কিন্তু সংঘাত হয়নি। আপনি তার পরের দিন 12টায় কোঠা সংস্কারীরা সমাবেশ দিল রাজু ভাস্কর্যে, সেই 12টা থেকে 3টে পর্যন্ত কোনো সংঘাত হয়নি। 3টের সময় ছাত্রলীগের সমাবেশ ছিল কোঠা সংস্কারের বিরুদ্ধে নয়, কোঠা সংস্কারের সমর্থনে, এবং বঙ্গবন্ধু তনয়া জননেত্রী শেখ হাসিনা, যিনি আমাদের অনুভূতি, বাঙালির অনুভূতি, শক্তি, সাহস, প্রেরণা, বঙ্গবন্ধু তনয়া সম্পর্কে একটি বিরূপ মন্তব্য করার জন্য ছাত্রলীগ প্রতিবাদে সমাবেশ ডাকলেন। সেই সমাবেশ 3টে ছিল,
তাহলে তারা সেই জায়গাটা 3টে পর্যন্ত ছাড়েনি। ছাত্রলীগ কিন্তু তখনও ঢোকে নেই। ছাত্রলীগ ঢুকছে 3:30। আপনার মিডিয়ার কর্মী আমার চেয়ে ভালো জানে একটা অংশ আর একটা অনুষ্ঠান থাকে কেন এই সংঘাতটা জড়ালো। তারপরে রাত্রে যখন হলগুলোতে ছাত্রলীগ যদি থাকতো তাহলে কিন্তু এরা হলে ঢুকতে পারতো না, রক্তপাত হতো। ছাত্রলীগকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিলেন হল ছেড়ে দিতে। বলা হলো পালিয়ে গেছে, ঠিক আছে ধরেই নিলাম পালিয়ে গেল। আপনি একটা শ্যামলদা, আপনি দুইজনই জানেন 90 সালে 15টা সশস্ত্র ক্যাডারকে আমরা একটা হল থেকে তাড়াতে পারিনি। সর্বদলীয় ছাত্রৈক্য যে সমাবেশ প্রায় 10 থেকে 15,000 ছেলে ছিল, অস্ত্র নিয়ে এক গুলি করেছিল সর্বদলীয় ছাত্রৈক্যের মিছিলে। আমরা 5টা পর্যন্ত, শ্যামলদা তখন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন সাংবাদিকতা আমরা পারি নাই, কিন্তু আমরা ঢুকতে পারি নাই। তাহলে ছাত্রলীগ যদি ইচ্ছে করতো হল দখলে লাগবে, 200 করে সিলেক্টিভ হলে ঢুকলে কিন্তু রাত্রে ঢুকতে পারতো না। আপনি দেখেন সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় সারা রাত যে তাণ্ডব হয়েছে, পুলিশ ঢোকে নেই। পরের দিন বিসির ভবনে বিসি ইউনিভার্সিটি বন্ধ করছে, কোনো ছাত্রের গায়ে পুলিশ কোনো টোকা দেয়নি। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিসিকে জিম্মি করে রেখেছেন, সেখানে সারা রাত জিম্মি করে রেখেছেন পুলিশ। ছাত্রদের কাছ থেকে বিসিকে উদ্ধার করেছেন, কোনো গুলি হয়নি, একটা হয়নি। কামাল ভাই আপনার কথাগুলো ঠিক, আমি যে প্রশ্নটা বলতে না, আপনি যেগুলো বলছেন ঠিক আছে, কিন্তু আমি এই জায়গাটা বলতে চাই, ছাত্রলীগ কোনো ধরনের বল প্রয়োগ করেনি প্রথম দিকে। আপনি যেগুলো বলছেন সব ঠিক, এগুলো তো মিডিয়াতেও আছে, কিন্তু আমি বলতে চাইছি তাহলে আপনার আওয়ামী লীগ শুধুমাত্র ছাত্রলীগকে সামনে রাখলেন, আওয়ামী লীগের অন্যান্য সংগঠন আওয়ামী লীগ আপনারা কোথায় ছিলেন? বা যখন নৈরাজ্য শুরু হলো, এটা যেটা হচ্ছে কি, আমাদের সবচেয়ে বড় দুর্বলতা ছিল সাধারণ ছাত্র। আচ্ছা, ধরেন 28 অক্টোবর যেটা বললেন, এর চাইতে বড় সমাবেশ হয়েছে, হ্যাঁ সংঘাত হতে পারত, আমরা সমাবেশ করছি তখন তো নির্বাচনের আগে। আমরাও আমরা বিভিন্ন জায়গায় নির্দেশনা দিছি যে সতর্ক থাকার জন্য, ছোট ছোট মিছিল করার জন্য। কিন্তু এই ধরনের সংঘাতে যেটা বলছেন, হয় আমাদের কাছে এই ধরনের ইনফরমেশন ছিল না যে এই যে শিবির ছাত্রদল সারা বাংলাদেশের জঙ্গি সশস্ত্র ক্যাডারদের নিয়ে আসবে, এই ধরনের হয়তো আমাদের ধারণা ছিল না। ইনফরমেশন না থাকাটা কি মনে করেন না আপনাদের? এই ইনফরমেশনটা না থাকা আমি মনে করি এটা আমার ব্যর্থতা, আমি এটা স্বীকার করেই নিচ্ছি। এই ঘটনাটা আমাদের এবার করে নতুন করে শিক্ষণীয় হয়েছে এবং আমাদের আগামী দিনের পথ চলার ক্ষেত্রে সঠিকভাবে চলতে পারে এটা নির্দেশনা দিচ্ছে। দেখেন দাদা যেটা বললেন, এইখানে যে বাইরের থেকে জঙ্গিদের এনেছেন তার প্রমাণ দেখেন। এই যে যুবলীগের একটা ছেলেকে পিটিয়ে ঝুলিয়ে রেখেছে, যেটা 2001-এর পরে বাংলা ব্যয় করেছিল তারেক জিয়ার পৃষ্ঠপোষকে, যে বাংলা বেরা উত্তর জনপদে মানুষকে পিটিয়ে হত্যা যুবলীগের একটা ছেলে না। আমি দেখাচ্ছি, এই যে পুলিশের ছবি দেখেন, এই পুলিশ সাব ইন্সপেক্টর, সে যাচ্ছিল মোটরসাইকেলে বাসায়, সে কিন্তু আন্দোলন ঠেকাইতেও যায় এবং তিনি টুরিস্ট পুলিশে তাকে পিটিয়ে এরকম ঝুলিয়ে রেখেছেন। আপনি কিছু কিছু পত্রিকা তারা অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলেন, তারা কি করছেন, এই একটা মেয়ে তার ছবি দিছে, সে মারা গেছে, মেয়েটা পরের দিন ভোরবেলা স্ট্যাটাস দিছে আমি এখনো বেঁচে আছি, কিন্তু আমি দেখলাম আমি মারা গেছি। এইভাবে অপপ্রচার করে, এবং কিভাবে অপপ্রচার করলে যে হাতির দিলে 100 লাশ পাওয়া গেছে, প্রধানমন্ত্রী পালিয়ে যাচ্ছেন, এই অপপ্রচার করে সারা এই ঢাকা শহরে একটা, আর যে যা জায়গায় হামলা করছেন, আমি আজকে একটা বলি, এই পদ্মা সেতু নিয়ে ইউনূসরা বিরোধিতা করছে, এই দেশের প্রায় 42 জন বুদ্ধিজীবী বিরোধিতা করেছেন, যারা আজকে এই ধ্বংসযজ্ঞের উপর কোনো স্টেটমেন্ট দেয়নি। ইউনূসরা ধ্বংসযজ্ঞের উপর কোনো স্টেটমেন্ট দেয়নি। ইউনূসের মতো একজন ঠক প্রতারক শান্তি নোবেলের কথা বলে, সে অলিম্পিকে যে বলছেন প্রতিদিন গুলি করা হচ্ছে, দেখামাত্র গুলি করা হচ্ছে। এরকম একটা ঠক প্রতারক যে দেশের বাইরে যে দেশ সম্পর্কে মিথ্যা তথ্য দেয়, আমি মনে করি সরকারের তাকে এর জবাবদিহিতার মুখোমুখি দাঁড় করানো উচিত। শ্যামলদা, আপনি শুনছিলেন যে কামাল ভাই বলছেন যে ব্যর্থতা তিনি স্বীকার করে নিচ্ছেন। আমি বলি আমাদের এই টেবিলে গতকালকে ঢাকা রেঞ্জের ডিআইজি আমাদের এই টেবিলে ছিলেন, তো তিনি দুটি কথা বলেছেন, এই একই তিনি বলছেন, প্রথমত তিনি বলছেন এই সুপরিকল্পনা সম্পর্কে আমরা জানতাম না, আরেকটা কথা তিনি বলছেন আমাদের প্রস্তুতি ছিল না। তার মানে আমরা তো এই দুটিই বলছি। হ্যাঁ, তার মানে পুলিশও স্বীকার করে নিয়েছে, তাহলে আসলে হবেটা কি? 1700 পুলিশ সদস্য আহত হয়েছে, হবেটা কি? তার মানে হচ্ছে কি জানেন, আমি এই ঘটনার পরে আমরা যে তথ্যগুলো বেরিয়ে এসছে তাতে আমরা বুঝতে পারছি জঙ্গিরা যে মাপে প্রস্তুতি নিচ্ছে তার সঙ্গে আমাদের গোয়েন্দা সংস্থার মাপটা একই না।
আমি দেখলাম ওরা টেলিগ্রাম নামে একটা প্রোগ্রাম ইউজ করে এবং তাতে ডিটেল বর্ণনা আছে কিভাবে অস্ত্র রাখবে, কিভাবে রাস্তা দিয়ে আসবে, কিভাবে তারা সশস্ত্র হামলা চালাবে। তার মানে আমাদের ওই সক্ষমতাই আমরা এখনো অর্জন করি নাই ওদের ওই মাপের গোয়েন্দা তথ্য নিতে। দ্বিতীয়ত আমি মনে করি, দেখেন একটা জিনিস, আমরা এই ছাত্র আন্দোলন যেটা হয়েছে কোটার সময়, সেটার কিন্তু ক্যারেক্টারিস্টিক্সটা বুঝতে আমরা পারিনি। আপনার মনে আছে রোমেল, যখন এরা আন্দোলনটা প্রথমে শুরু করে, এরা কিন্তু বঙ্গবন্ধুর ছবি নিয়ে আন্দোলন করেছে। এদের অধিকাংশ মধ্যে ছাত্রলীগের ছেলে পেলে হচ্ছিল, কারণ দ্য ইস্যু ওয়াজ ভেরি, আপনাকে বুঝতে হবে কোন ইস্যুতে আপনি আন্দোলন করছেন। আপনি 57% যখন আপনি কোটার কথা বলবেন, এটা যে কোনো কাউকে বলবেন, সে বলবে যে ভাই এটা ঠিক না, মানি না। ইভেন ছাত্রলীগও বলেছে তারা সংস্কার চায়। ছাত্রলীগের নেতৃত্ব তারা প্রেস কনফারেন্স করে বলেছে যে এটার সংস্কারটা খুব জরুরি, সমাবেশ করে আছে। দ্য থিং ইজ দ্যাট এখন এই ছাত্রদের যখন আমরা মনে আছে 13 তারিখ যখন মাননীয় প্রধানমন্ত্রী প্রেস কনফারেন্স করলেন, ওই প্রেস কনফারেন্সে আমিও ছিলাম, এবং ওই দিন রাত থেকেই কিন্তু তৃতীয় পক্ষ কাজ শুরু করেছে, রাইট। এবং তারা কিন্তু প্রধানমন্ত্রীর একটা বক্তব্যে বিকৃত করে তারা এই সাধারণ ছাত্রদের মধ্যে একটা তৈরি করেছে, এবং তাতে তাদের যে অংশটা তারা মেইন রোল প্লে করেছে। তুমি কে আমি কে, রাজাকার, এইটি কোনো বাঙালিত্ব যার মধ্যে আছে, মুক্তিযুদ্ধ যার চেতনার মধ্যে আছে, সে কোনোদিন এটা উচ্চারণ করতে পারে না। তার মানে দে আর ভেরি অ্যাক্টিভ, এবং এটাকে বিভ্রান্ত করার তরুণ সমাজকে আমরা বুঝতেই পারিনি যে এরা এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। নাম্বার 1। নাম্বার 2, এটা মোকাবেলা করার জন্য আমরা কি করলাম? আমাদের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা বললেন, জনাব ওবায়দুল কাদের, যে আমরা ছাত্রলীগ দিয়েই এটা মোকাবেলা করতে সক্ষম। এই কাজটি সঠিক হয়নি। ছাত্রলীগকে আপনি দাঁড় করিয়ে দিলেন মুখোমুখি এই সংগঠনকে, এবং ছাত্রলীগ একটা অত্যন্ত ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ সংগঠন, একটা তার বর্ণাঢ্য একটা রাজনৈতিক ইতিহাস আছে। সেই সংগঠনটিকে যেভাবে আমরা মুখোমুখি দাঁড় করে শাটাট করে দিলাম, এটা 25 বছর লাগবে রিকভার করতে। এটি অত্যন্ত দুঃখজনক, এবং এখান থেকে আমাদের মনে হয় যে এমন কিছু করতে হবে যে সাধারণ ছাত্রদের মধ্যে কেন আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো। আমরা এটাও আমাদের রোমেল আমাদের বুঝতে হবে, আমাদের অজান্তে এমন একটি জেনারেশন তৈরি হচ্ছে যারা তুমি কে আমি কে, রাজাকার বলতে দ্বিধা করে না। জি, রাইট। এই জায়গাগুলোতে কামাল ভাই, ধরুন আন্দোলন হয়েছে, আন্দোলনের পরে মধ্যে নাশকতা হয়েছে, নাশকতাকারীরা গ্রেফতার হচ্ছে, বিচারের মুখোমুখি করা হবে, এটি একটি পার্ট। কিন্তু শ্যামলদা যে পর্যবেক্ষণগুলোর কথা বলছেন আওয়ামী লীগের কিংবা সরকারের, এই জায়গাগুলোতে এখন নজর দেয়া এবং উপলব্ধিতে নেওয়া উচিত, সে উচিত কাজটা আপনারা কতটুকু করবেন? আমি দেখেন, আমরা সাংগঠনিকভাবে হয়তো আমরা সারা দেশেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আগেও চেষ্টা করছি, এখনো আমরা বসছি। হয়তো এই তাৎক্ষণিক যে ধ্বংসযজ্ঞ চালিয়েছেন, এটা ওভারকাম করে হয়তো আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধু তনয়ের নেতৃত্বে আমরা সাংগঠনিক বিষয়ে চুলচেলা বিশ্লেষণ করে আমরা এই অপশক্তিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি। ব্যক্তিগত আমিও বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দলের প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে। আর শ্যামলদার যে কথা কেছেন আমাদের দলের সাধারণ সম্পাদক সম্পর্কে, আমি একটা কথা বলি। এখানে একজন সাংবাদিক প্রশ্ন করছিল যে ছাত্র শিবির এবং ছাত্র দল ক্যাম্পাসে ঢুকলে, এদের ছত্রছায়ায় ঢুকলে আপনাদের কি উদ্যোগ গ্রহণ করবেন? তখন উনি কথা প্রসঙ্গে বলেছিলেন যে এটা ক্যাম্পাসের ব্যাপার, ছাত্রলীগই দেখবে। সেটাকে হয়তো ওইভাবে আসছে। হ্যাঁ, কিন্তু এই কথাটা কি সঠিক যে এটা ক্যাম্পাসের ব্যাপার, ছাত্রলীগ দেখার বিষয়টা? এই প্রশ্ন করছিল একটা সাংবাদিক, কিন্তু আপনি যে রিপ্লাইটা দিয়েছেন মোকাবেলার জন্য কি ছাত্রলীগকে ওই পরিস্থিতিতে ছাত্রলীগকে আপনি দাঁড় করাই দিলেন এদের সামনে? কথাটা যেটা গেছে, আপনি যেটা বলছেন কথাটা বিকৃতি ওইভাবেই গেছে, এইটা ঠিক, এইটা আমি আপনার সাথেই করছি কথাটা। কিন্তু তাকে প্রশ্ন করার পর তিনি এই কথা, আর যেটা বলছেন আপনি দেখেন, এই যে যারা বলে 11 জন যুবলীগ ছাত্রলীগের কর্মীকে হত্যা করা হয়েছে, এখানে কারা আর্মস ব্যবহার করছে? তাহলে আজকে ধরেন এই যে অনেক সাধারণ ছাত্র, দেখেন তো শিবিরের একজন মারা গেছে নাকি, ছাত্র দলের একজন মারা গেছে নাকি, যারা এই আন্দোলনে এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে। অর্থাৎ এরা যে জঙ্গিদের এনে, শিবিরের সশস্ত্র ক্যাডার এনে যে ছাত্রলীগকে যে গুলি করে হত্যা করেছে, এই সাধারণ মানুষকেও পিছন দিকতে আমার মনে হয় এরা গুলি করে হত্যা করেছে। একটা উদাহরণ দেই, হোয়াইট হাউসের মুখপাত্র ম্যাথিউ মিলার যেদিন সাংবাদিক সম্মেলন করে বললেন, শ্যামলদারও মনে আছে, দুইজন লোক মারা গেছে, কিন্তু একটা
লোকও মারা যায়নি, তারপরের দিনই কিন্তু 6 জন লোক মারা গেল। আমার তো দাবি হচ্ছে সরকারের প্রতি যে ম্যাথিউ মিলারকে কে এই মেসেজ দিচ্ছে, পাঠিয়েছেন যে 2 জন লোক মারা গেছে, তাহলে তারাই পরের দিন 6 জন লোক হত্যা করার প্লট তৈরি করেছে। জি, এই জায়গাতে শ্যামল আপনি ছোট করে যদি কিছু বলেন, এই প্রসঙ্গটা আসলেই খুব না, এখন আমার মনে হয় যে যেহেতু সময় আপনার কম, আমি অত বিশ্লেষণে যেতে পারছি না এখানে, বাট এই ঘটনা থেকে আমাদের 2-3টা শিক্ষা নিতে হবে। একটি হচ্ছে আওয়ামী লীগ, এটা উনিও স্বীকার করছেন, সাংগঠনিকভাবে ওনারা চিন্তা করছেন, আমরা কিন্তু এই হত্যাযজ্ঞ এবং ধ্বংস কার্যক্রম শুধু কিন্তু ঢাকা শহরে হয়নি, সারা বাংলাদেশে হয়েছে। রাইট, ঢাকা শহরটা তাদের একটা প্ল্যান টার্গেট ছিল এবং তারা 3 লক্ষ লোকের সমাগম করেছিল, আমরা যতটুকু শুনেছি, এবং সেটি আমাদের অজান্তে হয়নি। তার মানে আমাদের এখানে একটা সিরিয়াস ল্যাকিং আছে, যেটা ওনারা বলছেন। আপনার এখানে এসে যদি ডিআইজি বলে থাকেন যে গোয়েন্দা তথ্য ছিল না, দ্যাট মানে ইটস এ ল্যাকিং। সেকেন্ডলি তাদের প্রিপারেশন ছিল না, এটা আরেকটা ল্যাকিং। আমি মনে করি আগামীতেও এটা মাত্র একটা রিহার্সাল হয়েছে রোমেল, আগামীতে কিন্তু এই ঘটনা আরও ঘটবে। সুতরাং এখন থেকে আমাদের এমন কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি যে আপনি শুধুমাত্র এটি একটি আইনি বা একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিষয় না, আপনি জেনারেশনকে কেন এরকমভাবে রেডিকেল করা যাচ্ছে সেটি যদি অ্যাড্রেস না করেন তাহলে কিন্তু হবে না। সেটি অ্যাড্রেস করার জন্য 2টি জায়গা আছে, একটি হচ্ছে কালচারালি সারা দেশে একটা রেভলিউশন তৈরি করা, সেকেন্ডলি হচ্ছে এডুকেশন। আমাদের এডুকেশন আমাদের অজান্তে এমন এডুকেশন তৈরি করছে, আমি খুব অবাক হয়ে যাচ্ছি। ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, কানাডিয়ান ইউনিভার্সিটি, এগুলো মানে সব আধুনিক ছেলেপেলের সমাহার কথা, তারা তাদের মধ্যে যে জঙ্গি, এবং এটা তো আজকে হয়নি, আপনার নিশ্চয়ই মনে আছে হোলি আর্টিজানের যে সমস্ত জঙ্গি যারা খুবই হাসতে হাসতে কতগুলো জাপানি এবং ইতালিয়ান নাগরিককে গলা কেটেছে, তারা সবাই কিন্তু নর্থ সাউথের ছাত্র। সুতরাং আমাদের ওই জায়গায় অ্যাড্রেস করা উচিত ছিল। জি, সেই সময়কার 16 সালের ঘটনা আজকে 24 সালে এসে আমাদের বুঝতে হচ্ছে এই ইউনিভার্সিটিগুলোতে কারা আসলে এই রেডিকালাইজেশনটা করছে। আমি শ্যামলদার সাথে কণ্ঠ মিলে বলতে চাই, দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, যারা বঙ্গবন্ধুর যিনি এই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া, গণতান্ত্রিক বাংলাদেশ গড়া, মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়া এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে আগামী দিনে উন্নত সমৃদ্ধি স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন। ভুল ত্রুটি আমাদের থাকতে পারে, আসুন দেশের সাথে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সাথে বঙ্গবন্ধু তনয়ের নেতৃত্বে আমরা মানুষকে সচেতন করে তুলি, শিক্ষা প্রতিষ্ঠানে আমরা দেই, তরুণ প্রজন্মকে আমরা মুক্তিযুদ্ধ চেতনা অসাম্প্রদায়িক বাংলাদেশে গড়ে তুলি। আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যাওয়া। এই নেতৃত্বটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিতে পারে, কারণ বাংলাদেশে তিনি একমাত্র আমাদের আশা ভরসার স্থল। তার নেতৃত্বেই এই বাংলাদেশটা অসাম্প্রদায়িক এই কাজটি যদি শুরু করি তাহলে একমাত্র সম্ভব। দুজনকে অনেক ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদক। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।